আসসালামু আলাইকুম। নতুন আরও একটি শীতের শুভ্র সকালের শুভেচ্ছা জানিয়ে বরাবরের মতো আমন্ত্রণ করছি নতুন আরেকটি ডেইলি ব্লগে। আমি মেহনাজ, ডায়েরি অফ ডিজায়ার্স চ্যানেল থেকে। আশা রাখছি যে যেখান থেকে দেখছেন আমাকে সবাই আলহামদুলিল্লাহ ভালো আছেন, আর আমরাও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। বাবুদের স্কুলের সামনে থেকে আজকের ব্লগটা শুরু করেছি। কারণটা হচ্ছে যে এই যে ভ্যানগুলো দেখছেন যে এখানে কিছু শাকসবজি নিয়ে বসেছে, এই ভ্যানগুলো থেকে কিছু বাজার করেছি। বাজার বলতে আসলে মিষ্টি কুমড়ার শাক কিনেছি, আর হচ্ছে যে কচুর ডগাগুলো দেখালাম লাল লাল, ওটা মেবি পানি কচু হবে, ওই কচুর ডগাটা নিয়েছি। শীতের সময় কিন্তু এই টাটকা শাক সবজি দেখতেও যেমন ভালো লাগে, খেতেও ভালো লাগে। তবে আমার একটা বদ অভ্যাস আছে। বদ অভ্যাসটা হচ্ছে যে একদম কড়া শীতের মধ্যে আমার শুধু পোলাও, বিরিয়ানি, গরুর গোশ ভুনা বা নান, রুটি, চিকেন চাপ, বারবিকিউ, কাবাব এই ধরনের খাবারগুলো খেতে বেশি ভালো লাগে। সবজি দেখতে ভালো লাগে কিন্তু খেতে অতটা আমার কাছে ভালো লাগে না। এটা হচ্ছে চরম একটা সত্য কথা বলে দিলাম আপনাদের। তো আবার আরেকটা ভ্যানের কাছে চলে এসেছি যেখানে ক্রোকারিসগুলো বিক্রি করে। এই যে প্রিন্টের জগটা দেখতে পাচ্ছেন, কিউট ছোট্ট একটা জগ, এটা আমার কাছে অনেকটাই ভালো লেগেছে। তো আমার ফ্রেন্ডকে দেখাতে ও হাতে নিয়ে বলছে যে আসলেই সত্যি সুন্দর জগটা। তো ও দরদাম করে জগটাকে নিয়ে নিয়েছে শেষ পর্যন্ত। তো যারা ব্লগটা দেখা শুরু করেছেন প্রথমেই মনে করিয়ে দিচ্ছি যে যারা এখনও লাইকটা দেননি তো প্লিজ মনে করে একটা লাইক দিয়ে দিবেন। আপনাদের একটা লাইকই কিন্তু আমার পরবর্তী দিনের ব্লগ তৈরির কাজে অনেক বেশি উৎসাহ যোগায়, সেই সাথে আরও অসংখ্য আপু আন্টিদের মাঝে পৌঁছে দিতে পারে। আর যারা আমার চ্যানেলে প্রথম ভিজিট করছেন, আজকের ব্লগটি যদি আপনাদের কাছে কিছুটা হলে ভালো লেগে যায় তো রিকোয়েস্ট করব আমাকে সাপোর্ট করতে পারেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনের অল অপশনটা সিলেক্ট করে দিবেন। নোটিফিকেশনে ডায়েরি অফ ডিজায়ার্স চ্যানেলের নিত্য নতুন লাইফস্টাইল ব্লগ, ফ্যামিলি ব্লগগুলো যদি আপনি পছন্দ করে থাকেন তো চলে যাবে, চাইলেই দেখে নিতে পারবেন। সকালবেলার এই 2-2.5 ঘন্টার সময়টা আমার মানসিক রিফ্রেশমেন্টের জন্য এত বেশি জরুরি, আসলে সেটা বলে বোঝানোর মতো না। মানসিকভাবে যখন অনেক বেশি খারাপ থাকি বা অনেক যন্ত্রণার মধ্যে দিয়ে যাই, তখন কিন্তু বাইরের এই ঘোরাঘুরিটা, বান্ধবীর সাথে এই চা আড্ডাটা, এই কেনাকাটাগুলো বা এই বাজার করাটা, এই সময়টা আমার কাছে খুব বেশি গুরুত্বপূর্ণ। এটা আমার ব্রেনকে অনেক বেশি প্রশান্তি এনে দেয়। বাসায় চলে এসেছিলাম, আর বাসায় এসে টুকটাক সংসারের কাজগুলো করে নিচ্ছি। আজ ফ্রিজটা মুছবো, তারপরে হচ্ছে গিয়ে ওয়াশিং মেশিনটা একটু এই ক্লিনারটা দিয়ে মুছে নিব। সংসারের কাজগুলো তো গুছিয়ে নিব, সাথে মেয়েটাকে একটু পড়তে বসিয়েছি। তো কাজ, পড়াশোনা সব কিছু চালিয়ে যাচ্ছি। পড়াশোনা বলতে আসলে ওই যে সুভাকে কিছু প্রশ্ন লিখতে দিয়েছি আর অধ্যায় পুরো রিডিং পড়তে দিয়েছি। ও পড়বে, তারপরে আমি খাতায় গিয়ে প্রশ্নটা লিখে দিব, এরপরও প্রশ্নের উত্তরটা করবে। এভাবেই পড়াচ্ছি, আর সাথে পাশাপাশি আমি সংসারের কাজগুলো করে নিচ্ছি। তো এই কাজ করতে করতে কিছু আপুদের কমেন্ট পড়ি, যেটা প্রতিদিনই আসলে পড়ার চেষ্টা করছি যেন আপুরা আমার সাথেও কানেক্টেড থাকে, কোনো আপু যেন মনে কষ্ট না পায়। প্রবাসীর বউ মিম আইডি থেকে আপু লিখেছ, আপু ঠিক বলেছ আপু, বাচ্চাদের পরীক্ষা না, মনে হয় আমাদের মায়েদেরই পরীক্ষা আপু। হ্যাঁ আপু, সেটা আমি গতদিন ব্লগেও বলেছি যে আমরা মায়েরাই আবার মনে হয় প্লে নার্সারি কেজি থেকে পড়ালেখা শুরু করেছি, এমনটাই হয়েছে। রেসিপি বুক ডট কিচেন থেকে লিখেছ আপু, খাবারগুলো এত লোভনীয়। আপু তুমি ঠিক বলেছ, পরীক্ষা তো বাচ্চাদের না, পরীক্ষা মায়েদের। হ্যাঁ আপু, অসংখ্য ধন্যবাদ তোমাদের দুজনকে। আপু তোমরা দুজনই বাচ্চাদের পরীক্ষা নিয়ে কমেন্ট করেছো, নিশ্চয়ই তোমাদের দুজনের ঘরে ছোট বেবি রয়েছে। তো বেবিদের জন্য অনেক বেশি দোয়া ও ভালোবাসা রইল। এর পরের কমেন্ট পড়ব আমি। রেহানা হাওলাদার আইডি থেকে আপু লিখেছ, মার্শাল্লাহ পিজাটা খুব সুন্দর, নাস্তাগুলো দেখে ভালো লাগলো, পরিষ্কার করে নিলে ওয়াশিং মেশিনে কাপড় ধুয়ে কাপড় ছাদের থেকে নিয়ে আসলা শুকাইয়া, সম্পূর্ণ ভিডিওটি খুব সুন্দর হয়েছে। রেহানা আপু অনেক অনেক ধন্যবাদ আপনাকে, আপনি প্রতিনিয়তই আমাকে সাপোর্ট করে যাচ্ছেন, সেই সাথে সুন্দর একটি কমেন্টও করেন। আপনার জন্য অনেক বেশি দোয়া ভালোবাসা থাকলো রেহানা আপু, খুব বেশি ভালো থাকেন। হীরা খান আইডি থেকে আপু লিখেছ, আসসালামু আলাইকুম আপু, সব রান্না মাশাআল্লাহ লোভনীয় হয়েছে, ভালোবাসা দিয়ে পুরো ভিডিও দেখে নিলাম, ভালো লাগলো আপু। ওয়ালাইকুম সালাম আপু,
প্রথমেই অনেক ধন্যবাদ জানাচ্ছি, এত সুন্দর একটা কমেন্ট করেছো আপু। আর আশা রাখবো যে ভবিষ্যতেও তোমরা সবাই আমাকে সাপোর্ট দিবে আর এভাবেই ভালোবেসে আমার পাশে থাকবে, লাইক করে কমেন্ট করে আমাকে উৎসাহ যোগাবে। আর আমিও ইনশাল্লাহ চেষ্টা করব তোমাদের সাথে সুন্দর সুন্দর ভিডিও শেয়ার করতে। আখিমণি অফিসিয়াল আইডি থেকে আপু লিখেছ, আপু আমি সবসময় তোমার ভিডিও দেখার শুরুতেই লাইক দিয়ে দেখা শুরু করি, আজকেও লাইক দিয়ে দেখা শুরু করলাম, পুরোটা দেখব ইনশাল্লাহ। প্রথমেই ধন্যবাদ জানাচ্ছি আখি আপু তোমাকে, যে আমার মনে আছে তুমি কমেন্ট করেছিলে যে তুমি গ্রাম থেকে আমার ভিডিওগুলো দেখো। তো আপু আমিও আসলে বুঝতে পারি যে আমার কোন কোন আপু ভাইয়ারা রেগুলার আমার ব্লগগুলো দেখেন, রেগুলার লাইক করেন এবং রেগুলার কমেন্ট করেন। আমি বুঝি যারা করেন না তারা তো করেন না, তারা মাঝে মধ্যে হুট করেই একটা কমেন্ট করেন, সেটা ভালোবাসা থেকেই করেন, সেটাও আমি বুঝতে পারি। আর এমনও হয়েছে যে যেসব আপুরা অনেকেই আছে কমেন্ট করে যাচ্ছেন কিন্তু লাইকটাও করছেন না, আবার কিছু আপু আছেন লাইক করেন কমেন্ট করেন। সব ধরনেরটাই আমি বুঝতে পারি আপু, আমি তো একজন মানুষ, এটা বোঝার মতো ক্ষমতা আমার ভিতরে হয়েছে। তো ধন্যবাদ আপু, আখি আপু। কাজী তাজভি আইডি থেকে আপু লিখেছ, শুরু থেকে শেষ পর্যন্ত খুব ভালো লেগেছে আপু, ব্যস্ত সময় যাইতেছে আপু, ছেলেরও পরীক্ষা চলে। হ্যাঁ আপু, এই পরীক্ষা মানে হচ্ছে যে এত ব্যস্ততা, তার ভিতরে যদি আমরা এই ব্লগিংটা করি তাহলে বুঝো যে কতখানি টাইম আমরা ওয়েস্ট করি, আসলে রেস্ট নেওয়ার সময়টা খুব কম পাই। নার্গিস আপা এসেছেন, নার্গিস আপাকে বললাম যে শাকগুলো কেটে ধুয়ে বেছে দিতে, কচুটাও একটু ছুলে কেটে দিতে, আর হচ্ছে একটা মুরগি বের করে রেখেছিলাম ভিজিয়ে, তো সেটাকেও কেটে দিতে বলেছি। তো ওনাকে ওই কাজটা দিয়ে এপাশ থেকে হচ্ছে আমি যে চালতার আচারটা বানিয়েছিলাম সেটা কড়াইতে থাকা অবস্থায় অর্ধেকটা ভ্যানিশ, এখন বাকি যে অর্ধেকটা আছে সেটা আমি একটা বক্সে উঠিয়ে নিচ্ছি। তবে এই আচারটাও আজকে পর্যন্ত থাকবে না বক্সে, যেটা আমাকে উঠাতে দেখছেন সেটা আপনাদের ভাইয়া রাত্রেবেলা এসেই সব ভ্যানিশ করে দিয়েছে, তার মানে শুধু শুধুই উঠিয়ে নিচ্ছি। আর আমার বাসায় আমার বাচ্চা, হাজব্যান্ড, বাচ্চারা বলবো, আসলে বাচ্চা না, সবাই সব ধরনের আচার পছন্দ করে, আচার হলেই হয়েছে আমার বাসায় সেটা চলে। তো এই তো আচারটা আমি উঠিয়ে নিয়েছি। আর আজকের একটা বিষয় লক্ষ্য করেন, আপা এই যে কেটে ধুয়ে যা দিয়ে গিয়েছে না, আমার কেমন যেন মন মতো হয়নি, আমার পছন্দ হয়নি। আমি প্রত্যেকটা সবজি, মাংস থেকে শুরু করে মাছ থেকে শুরু করে শাক, তারপরে হচ্ছে যে কচুর ডগা, আবারও সব ফাইনালি ধুয়ে নিয়েছি, যার কারণে আমার কাজে এত বেশি সময় লেগেছে তা বলার না। আর যখন অফ ক্যামেরায় কাজ করছিলাম চিন্তা করছিলাম যে দুপুরের খাবারটা ওদেরকে তো দিতে হবে, তাহলে অফ ক্যামেরায় করলে দ্রুত ঝটপট হয়ে যাবে, এখন আর ক্যামেরাটা অন না করি, তো সেই কারণে আসলে ক্যামেরাটা অন করা হয়নি। তো না করেই কিন্তু আমি অফ ক্যামেরায় আবার প্রত্যেকটা সবজি আমি ধুয়ে নিয়েছি। মাংসটাকে তো পানি ঝরাতে দিয়ে দিয়েছি, আর মাছটা ধুয়ে আমি যে ভাজি করতে বসিয়ে দিয়েছি। ইন্ডাকশন চুলায় কিন্তু আমি কচুর ডগাগুলো লবণ দিয়ে একটু পানি দিয়ে সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি, ওটাকে আমি ফোড়ন দিয়ে নিব চুলায়। তো মাছগুলো ভাজা হয়ে গেছে, এইগুলো উঠিয়ে নিচ্ছি, সাথে কিন্তু দুইটা মাথাও রয়েছে এই মাছের। তো এই মাছগুলো ভেজে নিচ্ছি, মূলত হচ্ছে তরকারি রান্না করব, কুমড়ো শাক দিয়ে, মাছের মাথা দিয়ে আর এই মাছ দিয়ে আমি ঝোল রান্না করব। তো উঠালাম, আর এখন লবণ হলুদ মাখানো যে মাথা দুইটা রয়েছে সেটাও আমি ভেজে নিচ্ছি। তো এটা ভেজে নেওয়ার পরে এখন যে কাজটা করব, ওই তেলের ভেতরেই আমি একটুখানি তেল নামিয়ে রেখেছি, ভাবছি যে এই অল্প তেলেই হয়ে যাবে, কিন্তু না, পরে আবারও আমাকে তেল দিতে হয়েছে। এখন কিছুটা আমি জিরা ফোড়ন দিয়ে দিয়েছি, একটা তেজপাতা দিয়ে দিচ্ছি। যে কচুর ডগাটা এনেছিলাম সেটা তো ইন্ডাকশন চুলায় আমি সিদ্ধ করে নিয়েছি, ওটা এখন আমি ফোড়ন দিব। তো ফোড়ন যেটা দিচ্ছি, আজকে আমি চিংড়ি মাছটা ব্যবহার করছি। তো জিরা আর তেজপাতার ভিতরে আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিয়েছি। এখন পেঁয়াজ কুচি, রসুন কুচি বেশ কিছুটা পরিমাণ দিয়ে ভাজি ভাজি করে নিব। আর এরপরে হচ্ছে গিয়ে আমি সিদ্ধ করা কচুটা এর ভিতরে দিয়ে দিব। তো একবার ভেবেছিলাম যে মাছের মাথা দিয়ে করব কিনা কচুটা, পরে আবার চিন্তা করছি যে আপনাদের ভাইয়া যদি না খায়, আমাদের সাধারণত এই ধরনের মাছের মাথা দিয়ে কচুর খাওয়ার অভ্যাসটা নাই, বা কেমন লাগবে বুঝতেও পারছিলাম না। পরে চিন্তা করছি না, চিংড়ি মাছ তো আমি বেছে রেখেছিলাম আগের দিন বেশ কিছুটা, তো চিংড়ি মাছ দিয়েই আমি
কচুটাকে ফোড়ন দিয়ে দিতে পারি, বাগার দিয়ে দিতে পারি। তো এই যে হয়ে গেছে, এখন আমি সিদ্ধ করা কচুটা আমি এই ফোড়নের ভিতরে নামিয়ে দিলাম। আর এখন নেড়ে চেড়ে আর কিছুটা পানি রয়েছে, সেটা শুকিয়ে তেলটা উপরে উঠে আসলে তারপরে আমি নামিয়ে রাখবো। এখন কুমড়া শাকের তরকারিটাকে আমি বসিয়ে দিচ্ছি। তো এইটা আমি কড়াইতে তেল দিয়ে কাঁচামরিচ দিয়ে বেশ কিছুটা পরিমাণ পেঁয়াজ কুচি, রসুন কুচি দিয়ে শাকটাকে দিয়ে লবণ হলুদ দিয়ে একবারে বসিয়ে দিব। যখন শাকটা একটুখানি বসে যাবে কড়াইয়ের ভিতরে তখন নেড়ে চেড়ে নিব। তো এটাও চিন্তা করেছিলাম যে হাত দিয়ে মাখিয়ে বসে দেই, কিন্তু আসলে এমনই আমার টাইটাই শিডিউল হয়ে গেছে। স্কুল থেকে আসার পরে আবার কিছুটা ঘর গুছিয়ে নিয়েছি, তারপরে রান্নাবান্নার কাজ করতে এসেছি। তো সবজিগুলোকে আবারও ধুয়ে নিয়েছি, অর্থাৎ ডাবল ধোয়া হয়েছে। তো সব মিলিয়ে আসলে টাইমের সাথে পেরে উঠছি না, এই কারণে আমি এইভাবে রান্নাটা বসিয়ে দিয়েছি। তো তরকারিটা চুলায় হতে হতে এখন যে কাজটা করব, আমি কিছুটা কুমড়া শাক ভর্তা করে নিব। তো তার জন্য আমি ইন্ডাকশন চুলায় ফ্রাই প্যানে সরিষার তেল দিয়ে দিয়েছি, পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, কিছুটা কুচি রসুন আর গোটা রসুনের কোয়াও আমি এখানে ব্যবহার করছি, কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। কাঁচামরিচগুলো ফ্রোজেন ছিল, তাই ফ্রোজেন কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। এটা দিয়ে আমি ভালো করে একটু নেড়ে নিচ্ছি, লবণ হলুদ দিয়ে দিব। আর এরপর ধুয়ে রাখা কুমড়া পাতাগুলো একটুখানি ছিঁড়ে তারপরে হচ্ছে আমি এই মরিচ পেঁয়াজ রসুনের ভিতরে দিয়ে নেড়েচেড়ে একটু ঢেকে দিব। পানি ব্যবহার করব না। আর শাকগুলোকে পাতা একটু ছিঁড়ে দেওয়ার কারণ হচ্ছে যদি আস্ত পাতা দিই তাহলে এক জায়গায় দলা পেকে থাকবে। আর যে কোনো শাকই দেখবেন যে এটা জালে দিলে দলা পেকে যায়। তো যাই হোক, আমি এভাবে করে শাক থেকে যে পানিটা ছাড়বে ওই পানিতে যতটুকু সেদ্ধ হবে এবং তেলটা বের হয়ে আসবে সে পর্যন্তই আমি রান্না করে নিব বা সিদ্ধ করে নিব শাকটাকে। তো সেভাবেই করছি। আর এটা করার পরে তারপরে যে মাছগুলো ভেজে রেখেছিলাম, তরকারির মাছ, ওখান থেকে এক টুকরা মাছ নিয়ে কাটা বেছে তারপর আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে ভর্তাটাকে করে নিব। এই ভর্তাটা এত মজা লেগেছিল, সত্যিই খুব ভালো লেগেছিল। এভাবে কিন্তু মাছ দিয়ে লাউ শাকের পাতা ভর্তা করে খেলেও কিন্তু অনেক ভালো লাগে। সেটা তো খাই, তবে আজ কুমড়ো শাকের পাতাটা খেতে ইচ্ছা করলো, তো সেই পাতাগুলো দিয়েই ভর্তাটাকে করে নিচ্ছি। আর কুমড়ো শাকের পাতাগুলো নিয়েছি কিন্তু একটু গোড়ার দিকের পাতা, যেগুলো একটু বুড়ো বা বড় পাতা, সেই পাতাগুলোই নিয়েছি। বাকি যে জালি পাতাগুলো সেগুলো কিন্তু আমি তরকারিতে ব্যবহার করেছি। তো এই হচ্ছে মাছের ঝোলটাও হয়ে গেছে। আর একটু ঝোল টেনে গেলে তারপরে আমি নামিয়ে নিয়েছিলাম তরকারিটাকে। আর এই যে ভর্তার জন্য মাছটাকে আমি বেছে নিচ্ছি, বেছে নেওয়ার পরে তারপরে একসাথে করে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব, আর আমার ভর্তাটাও রেডি হয়ে যাবে। তো এই তো ঝটপট করেই আমি আজকে দুপুরের খাবারের ব্যবস্থা করেছিলাম এই 3 রকমের আয়োজন দিয়ে। তো এখন যে কাজটা করছি, একটা বোলের মধ্যে আমি কিছুটা পরিমাণ, আমার পরিমাণ অনুযায়ী আর কি, যে মুরগিটা কেটে ছিলাম বা আপা কেটে দিয়েছিল, আমি ধুয়ে রেখেছিলাম, সেই মুরগিটা ম্যারিনেট করে রাখবো, যেটা আপনাদের ভাইয়া ডায়েট ফুডেও খায়, আবার বাচ্চাদের টিফিন প্লাস আমরাও কখনো কখনো খেয়ে থাকি। তো তার জন্য মুরগিটাকে ম্যারিনেট করে নিচ্ছি। এখানে পরিমাণ মতো রসুন আর আদা পেস্ট দিয়ে দিচ্ছি, দিয়ে দিলাম সয়া সস, এখন দিয়ে দিব আমি টমেটো সস। আমি এটা আপনাদের সাথে প্রায়ই শেয়ার করি, আপনারা সবাই পারেন। তারপর আমার ডেইলি অ্যাক্টিভিটিস যেহেতু ব্লগ আকারে শেয়ার করি, তাই আবারও শেয়ার করছি। অস্টার সস দিয়ে দিলাম পরিমাণ মতো, লবণ দিচ্ছি। সয়া সসটা দিলে লবণের পরিমাণটা একটু বুঝে শুনে দিতে হবে। এরপরে আমি লাল মরিচের গুঁড়াটা দিয়ে দিচ্ছি 2.5 চা চামচ পরিমাণ। তারপরে দিয়ে দিব আমি আমার হাতে বানানো যে মশলাটা আছে, মাল্টিপারপাস যে মশলাটা, সেটা আমি দিয়ে দিব। এখন দিয়ে দিয়েছি টালা জিরার গুঁড়াটা। আর লাস্ট একদম ফিনিশিংয়ে দিব আমি বারবিকিউ মশলাটা দিয়ে দেওয়ার পরে যদি বাসায় লেবু থাকে আপনারা অবশ্যই এখানে লেবু ইউজ করবেন, লেবুটা দিলে ঘ্রাণটা সুন্দর আসে। আমার বাসায় লেবু ছিল, বাট আমার না তখন মনে নেই, আমি কি করেছি একটু পরিমাণ ভিনেগার দিয়ে দিয়েছি। তো এখন হাত দিয়ে আমি ভালো করে এটাকে মাখিয়ে নিচ্ছি। এরপরে পানি ঝরে যাওয়া চিকেনগুলো আমি এই মশলার ভিতরে ভালো করে মেখে ম্যারিনেট করে একটা বক্সে সুন্দর করে উঠিয়ে ডিপে সংরক্ষণ করব। এরপরে যখন ভেজে দিতে হবে বাচ্চাদেরকে বা আপনাদের ভাইয়াকে বা আমরা নিজেরা সবাই খাবো, তখন আমি বের করে নিয়ে অনায়াসে তেলের ভিতরে ভেজে নিতে পারবো। এই তো এভাবে করেই আমি চিকেনটাকে ম্যারিনেট করে খুব সহজ করেই রাখি কাজটাকে, পরের দিন যাতে খেতে বা দিতে কোনো আমার অসুবিধা ফিল করতে না হয়, এভাবেই আমার কাজগুলোকে আমি সহজ করে নিই। আর এখন থেকে চিন্তা করেছি যে সংসারের
অল্প অল্প কাজ করব, নিজে সুস্থ থাকব আর সবাইকে সুস্থও রাখবো। নিজে সুস্থ থাকলে আমার সব কিছু, চারিপাশের সব কিছু সুস্থ থাকবে। তাই বুঝে শুনে নিজের সংসারের কাজটা নিজে সুস্থ থেকে তারপরে সব কিছু করব। একসাথে সব কিছুর প্রেশার নিব না যে একই দিনে সব কিছু করব, একই দিনে আমাকে সব কিছু করে একদম সব রেডি ঝকঝকে রাখতে হবে। আমি যেহেতু ডেইলি ব্লগার, ডেইলি ব্লগ দিই, তাই আমার কাজগুলো আপনাদের সাথে শেয়ার করব যে আমি কিভাবে কাজগুলো করে থাকি। তো ফাইনালি আমি টেবিলে খাবার দিয়ে দিয়েছি আর মুরগিটাকে তো মেরিনেট করে আমি ডিপ ফ্রিজে সংরক্ষণ করেছি। এটা মাছের তরকারি আর এটা হচ্ছে কুমড়ো শাকের ভর্তা মাছ দিয়ে, আর এটা হচ্ছে চিংড়ি মাছ দিয়ে কচুর ডগাটা ঘোটা করেছিলাম। এই ছিল আমাদের আজকের দুপুরের খাবার। তো এখান থেকেই আমি বিদায় নিতে চাচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া রাখবেন। দেখা হবে নেক্সট ব্লগে। সে পর্যন্ত সবাই খুব বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।